গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। পুরোপুরি নিঃসন্দেহ হয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেন স্ক্রুজ। হঠাৎ কি মনে করে জীবনে প্রথমবারের মতো লাগালেন আরেকটা তালা। তারপর গলায় বাঁধা রুমালটা খুলে ড্রেসিং গাউন পরে পায়ে ছোটে গলিয়ে মাথা চড়ালেন নাইট ক্যাপ। অবশেষে জয়ের মন্ডের পাত্রটা নিয়ে গিয়ে বসলেন ফায়ারপ্লেসের ধারে। এমন ভয়ঙ্কর শীতার্ত রাত, অথচ আগুনটা এতই মৃদু যে একেবারে পাশে বসে ফায়ারপ্লেসের উপরে ঝুঁকে না পড়া পর্যন্ত উত্তাপ টেরই পেলেন না স্ক্রুজ। ফায়ারপ্লেসটা খুবই পুরনো, বহুদিন আগে তৈরি করেছেন ওলন্দাজ কোনো ব্যবসায়ী। চারপাশে লাগানো হয়েছে মনোরম ওলন্দাজ টালি, আর সেগুলোর উপরে বাইবেলের অনুসরণে ফুটিয়ে তোলা হয়েছে নানা রকম চিত্র। হাবিল কাবিলের চিত্র আছে সেখানে, আছে ফিরাউনের কন্যা, সেবার রানী, ইব্রাহিম আলাইসাল্লাম, বেলসাজ্জার যিশুর প্রধান শিষ্যবর্গ। এছাড়াও পালকের বিছানার মতো মেঘের রাশির ভেতর দিয়ে উড়ে আসছে দেবদূতের দল এবং মানুষের মনকে আকৃষ্ট করার মতো আরও অনেক চিত্র। কিন্তু চিত্রগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে স্ক্রুজের মনে হলো সবগুলো মুছে গিয়ে যেন ভেসে উঠল মার্লের মুখ। মনে হলো টালিগুলো যদি চিত্র ফুটানোর ক্ষমতা থাকতো, তাহলে সবগুলো চিত্রকে বিদায় করে প্রত্যেকটা টালি ফুটিয়ে তুলত মার্লের মুখ। অত্যন্ত বিরক্ত বোধ করলেন স্ক্রুজ। 7 বছর আগে মরে যাওয়া সত্ত্বেও এই উৎপাত কেন রে বাবা? যত্ত সব, বলে উঠলে পড়লেন তিনি। পুরো ঘরে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর এসে বসলেন আবার। মাথাটা চেয়ারের পেছন দিকে এলিয়ে দিতেই চোখে পড়ল একটা ঘণ্টা। ঘণ্টাটা খুবই পুরনো, বহুদিন থেকেই ঝুলছে ওখানে। অনেক আগেই তিনি কি যেন করতেন ঘণ্টাটা দিয়ে, কিন্তু ঠিক কি করতেন বহু চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলেন না। হঠাৎ চমকে উঠে তিনি খেয়াল করলেন ঘরের কোনো মনে বাতাস নেই, অথচ ঘণ্টাটা মৃদু মৃদু দুলছে। প্রথমটায় এত ধীরে ধীরে দুলল যে কোনো শব্দই হলো না। তারপর হঠাৎ করেই ভীষণ শব্দে বেজে উঠল ঘণ্টাটা, সাথে সাথে বেজে উঠল বাড়ির সবগুলো ঘণ্টা। সম্মিলিত সেই ঘণ্টা ধ্বনিতে পুরো বাড়িটা যেন কাঁপতে লাগলো থরথর করে। বড়জোর আধ কিংবা 1 মিনিট ধরে বাজলো ঘণ্টাগুলো, কিন্তু স্ক্রুজের মনে হলো ওগুলো যেন বেজে চলেছে পুরো 1 ঘণ্টা ধরে। তারপর ঠিক যেমন হঠাৎ করে বাজতে শুরু করেছিল, তেমনি হঠাৎ করেই থেমে গেল। একটু পরেই নিচতলা থেকে ভেসে এলো ধাতুতে ধাতুতে ঠোকাঠুকির মতো একটা শব্দ। ভারী শেকল টেনে টেনে যেন হাঁটছে কেউ। চকিতে স্ক্রুজের মনে পড়ে গেল হানাবাড়িগুলোতে ভূতেরা নাকি ঠিক এমনই করে শেকল টেনে টেনে হাঁটে। ভীষণ শব্দে খুলে গেল নিচতলার কোনো দরজা, সেই সাথে আরও স্পষ্ট হয়ে উঠল অদ্ভুত শব্দটা। কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরির পর শব্দটা সিঁড়ি বেয়ে উঠে এলো উপরতলায়, সোজা এগিয়ে আসতে লাগলো তার ঘরের দিকে। এসব কি শুরু হলো রে বাবা? বিড়বিড় করতে লাগলেন স্ক্রুজ। আমি এসব বিশ্বাস করি না। ভূতে বিশ্বাস করেন না এ কথা বললেও মুখটা ফ্যাকাশে হয়ে গেল স্ক্রুজের। শব্দটা এক মুহূর্তের জন্য থামলো দোরগোড়ায়, তারপর ঢুকে পড়ল ঘরের ভেতরে। দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখাটা, যেন বলে উঠল, আমি চিনতে পেরেছি ওকে, মার্লের ভূত। তারপরেই আবার কমে গিয়ে ধারণ করল স্বাভাবিক রূপ। সেই মুখ, অবিকল সেই মুখ, পরনে ওয়েস্টকোট, টাইটস আর বুট। মাথার চুলগুলো তেমনই খাড়া হয়ে আছে, পেছন দিকে উঠছে বেনিটা, কোমরের কাছে বাঁধা রয়েছে শেকল। স্ক্রুজ ভালোভাবে লক্ষ্য করে দেখলেন শেকলটা বেশ লম্বা, পেছন দিকে ঝুলে আছে লেজের মতো, আর তার সাথে বাঁধা রয়েছে ক্যাশ বাক্স, চাবি গোছা, কয়েকটা তালা, জমা খরচের খাতা, দলিল আর ইস্পাতের তৈরি ভারী ভারী মানিব্যাগ। শরীরটা একেবারেই স্বচ্ছ। ওয়েস্টকোটের পিঠের কাছের ছোট ছোট দুটো বোতাম পরিষ্কার করে দেখতে পারলেন স্ক্রুজ। তিনি মানুষজনকে অনেকবারই বলাবলি করতে শুনেছেন যে মার্লের নারী ভুড়ি বলতে কিছুই নেই, কিন্তু বিশ্বাস করেননি। আজ বিশ্বাস করলেন। অবশ্য এই কথা ঠিক যে
পুরো ব্যাপারটা তিনি এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না। জিনিসটা অবশ্য একেবারে সামনে এসে দাঁড়িয়েছে, চোখে যে দৃষ্টি ফুটে আছে সেটাও খুব সুবিধের নয়, কিন্তু তাতেই বাকি। মাথায় আবার বাহারি একটা রুমাল বাঁধা রয়েছে। কই বেঁচে থাকতে তো এরকম রুমাল বাঁধার অভ্যাস ছিল না। মোট কথা, জিনিসটাকে নিয়ে বেশ মুশকিলেই পড়ে গেলেন স্ক্রুজ। তার বোধ বুদ্ধি চিরদিনই বলে এসেছে পৃথিবীতে ভূত বলে কোনো জিনিসের অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করাও বড় সোজা কথা নয়। কেমন আছো? অবশেষে বলে উঠলেন স্ক্রুজ। তা এতদিন পর আমার কাছে কি দরকার? অনেক দরকার আছে। হ্যাঁ, মার্লের গলাই তো। উহ, কোনো সন্দেহ নেই। তুমি কে? তার চেয়ে বলো আমি কে ছিলাম। তুমি কে ছিলে? গলা একটু চড়িয়ে বললেন স্ক্রুজ। বেঁচে থাকতে আমি ছিলাম তোমার পার্টনার, জেকব মার্লে। তুমি তুমি কি বসতে পারো? এক দৃষ্টি তাকিয়ে সন্দেহ ভরে জানতে চাইলেন স্ক্রুজ। নিশ্চয়ই, বসো তো দেখি। এই প্রশ্ন করার পেছনে একটা মতলব ছিল স্ক্রুজের। তিনি ভেবেছিলেন ভূতের মতো একটা জিনিস, যাদের দেহ সম্পূর্ণ স্বচ্ছ, তাদের পক্ষে চেয়ারে বসার মতো একটা ব্যাপার সহজ নাও হতে পারে। যদি সত্যি তাই হয়, নিশ্চয়ই খুব ঝামেলায় পড়ে যাবে ভূতটা। সেক্ষেত্রে নিজের উপর বিরক্ত হয়ে চাই কি চলেও যেতে পারে। কিন্তু তার ধারণাকে মিথ্যে প্রমাণ করে ফায়ারপ্লেসের উল্টো দিকের চেয়ারটায় এমনভাবে বসে পড়ল ভূতটা, যেন এরকম বসা তার অনেক দিনের অভ্যেস। তাহলে আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? নরম গলায় জানতে চাইল ভূত। না, বললেন স্ক্রুজ। চোখের সামনে দেখেও যখন বিশ্বাস করতে পারছো না, তখন বলো কি প্রমাণ দিলে বিশ্বাস করবে? জানি না, বললেন স্ক্রুজ। নিজের বিচার বুদ্ধির উপর সন্দেহের কারণ? এজন্য যে খুব সামান্য কারণে মানুষের বিচার বুদ্ধি গুলিয়ে যেতে পারে। বদহজম হলে চোখে ভুল দেখা এমন কিছু অসম্ভব নয়। ঠিকমতো হজম না হওয়া কয়েক টুকরো গরুর মাংস, একদলা পনির কিংবা ভালোভাবে সেদ্ধ না হওয়া একটা আলুই মানুষের মাথা গোলমাল করে দেওয়ার পক্ষে যথেষ্ট। হয়তো সেই কারণেই সম্পূর্ণ ফাঁকা একটা ঘরে আমি তোমার মতো একটা জিনিস দেখতে পাচ্ছি। আসলে পেট কিন্তু মোটেই খারাপ করেনি স্ক্রুজের। এরকম রসিকতা করার কোনো ইচ্ছেও তার ছিল না। ভূতকে কথা বলতে শুনে জীবনের প্রথমবারের মতো ভীষণ ভয় পেয়েছেন স্ক্রুজ, আর তাই এসব বলে ভূতটাকে বোঝাতে চাইছিলেন মোটেই ভয় পাননি তিনি। কথা বলতে বলতে নিজের অজান্তেই চোখ নামিয়ে ফেলেছিলেন স্ক্রুজ। আবার তাকাতে দেখলেন ভূতটা ঠিক তেমনইভাবে বসে আছে চেয়ারে। নিশ্চল চোখের ওই জ্বলন্ত দৃষ্টি কোনো মানুষকে সইতে পারে? তাছাড়া ওটার চারপাশে যেন বিরাজ করছে নারকীয় একটা আবহাওয়া। চোখে দেখতে না পেলেও পরিষ্কার অনুভব করতে পারছেন স্ক্রুজ, কারণ ঘরের দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও যেন অদৃশ্য কোনো চুলোর গরম বাষ্পে ধীরে ধীরে উঠছে ওটার চুল আর ওয়েস্ট কোটের ঝুল। দাঁত খোঁচানোর ওই খড়কিটা দেখতে পাচ্ছ? এভাবে চুপচাপ বসে থাকলে মাথাটা আরো খারাপ হয়ে যাবে ভেবে আবার কথা বলে উঠলেন স্ক্রুজ। অবশ্য এই প্রশ্ন করার পেছনে আরেকটা উদ্দেশ্য ছিল তার। তিনি চাইছিলেন অন্তত কিছুক্ষণের জন্য হলেও ভয়ঙ্কর এই দৃশ্যটা তার মুখের ওপর থেকে অন্যদিকে সরিয়ে দিতে। পাচ্ছি, জবাব দিল ভূত। তুমি তো এদিকে তাকাওনি। তাকাই বা না তাকাই, গলা চড়িয়ে বলল ভূত, দেখতে ঠিকই পাচ্ছি। বেশ, বললেন স্ক্রুজ। এখন এই খড়কিটা যদি আমি খেয়ে ফেলি, তাহলে আগামী কয়েকদিন ধরে আমার চারপাশ ঘিরে নেচে বেড়াবে ভূতের দল। কিন্তু তাদের কোনোটাই আসল নয়, সবই মন করা। সত্যি বলতে কি, এসব মানুষের পাগলামি ছাড়া আর কিছুই নয়, যত সব। এই কথা শোনার সাথে সাথে ভীষণ একটা চিৎকার দিয়ে উঠল ভূতটা। তারপর এত জোরে জোরে শেকলটা বাজাতে লাগলো যে চেয়ারের একটা হাতল আঁকড়ে ধরে অতি কষ্টে মূর্ছা যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করলেন স্ক্রুজ।
কিন্তু ভয়াবহ একটা দৃশ্য অপেক্ষা করছিল তার জন্যে। বদ্ধ ঘরে যেন খুব গরম লাগছে এমন ভঙ্গি করে মাথার রুমালটা খুলে ফেলল ভূতটা, আর সাথে সাথে তার নিচের চোয়ালটা ঝুলে পড়ল বুকের ওপর। এবারে আর চেয়ারে বসে থাকতে পারলেন না স্ক্রুজ। হাঁটু ভেঙে মেঝেতে পড়ে গিয়ে দু হাতে মুখ ঢাকলেন। বললেন, যথেষ্ট হয়েছে, এবার দয়া করে থামো। কিন্তু তুমি আমার সাথে এরকম করছো কেন? কি এমন ক্ষতি করেছি আমি তোমার? হায় রে মানুষ, পার্থিব চিন্তা ছাড়া আর কিছুই নেই মাথায়, বলল ভূত। এখনো বলো, আমাকে বিশ্বাস করো কি না? করি, বললেন স্ক্রুজ। বিশ্বাস আমাকে করতেই হবে, কিন্তু ভূতেদের কি নিজের রাজ্য ছেড়ে পৃথিবীতে আসা উচিত? আর যদি আসেও, এত জায়গা থাকতে আমার বাড়িতে কেন? কারণ প্রত্যেক মানুষেরই যথাসাধ্য ভ্রমণ করা উচিত। শুধু বিদেশেই নয়, দেশেও যাবার মতো অনেক জায়গা আছে। প্রত্যেকেরই উচিত তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সহকর্মীদের বাড়িতে যাওয়া। যারা বেঁচে থাকতে এই কাজ করে না, মরার পর তাদের ঘাড়ে চাপে সেই দায়। কোথাও স্থির থাকতে পারে না তারা, ঘুরে বেড়াতে হয় সারা পৃথিবী জুড়ে। সে যে কি কষ্ট হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। অথচ বেঁচে থাকতে কাজগুলো সেরে রাখলে এখন কত সুখে থাকতে পারতাম। কথা শেষ করেই আবার চিৎকার করে উঠল ভূতটা। তারপর ভীষণ জোরে বাজাতে লাগলো শেকল। তোমার কোমরে এভাবে শেকল বাঁধা হয়েছে কেন? কাঁপতে কাঁপতে জানতে চাইলেন স্ক্রুজ। এই শেকল আমার নিজের তৈরি, জবাব দিল ভূতটা। এর প্রত্যেকটা ইঞ্চি আমার হাতে গড়া। বেঁচে থাকতে ইচ্ছে করে তৈরি করেছি এই শেকল, তারপর ধীরে ধীরে লম্বা করেছি সেটাকে। মরার পরে তাই এটাকে বেঁধেছি কোমরের সাথে সম্পূর্ণ নিজের ইচ্ছায়। এটার গঠন কৌশল কি অদ্ভুত মনে হচ্ছে তোমার? আরো কাঁপতে লাগলেন স্ক্রুজ। নাকি এরকম একটা শেকল তুমিও বয়ে বেড়াচ্ছ? আবার বলে উঠল ভূত। তাহলে অবশ্য শেকল সম্বন্ধে তোমাকে জ্ঞান দান করা বৃথা। জানো, আমার এই শেকলটা 7 বছর আগেও ঠিক এমনই ভারী ছিল। এই বছরে তোমারটার ওজন নিশ্চয়ই আরো বেড়েছে। উহ, যে বয়, একমাত্র সেই জানে এর ভার। চমকে উঠে নিজের চারপাশে চেয়ে দেখলেন স্ক্রুজ। তিনি ভেবেছিলেন 250 কিংবা 300 ফুট লম্বা একটা শেকলে নিজেকে জড়ানো অবস্থায় দেখতে পাবেন, কিন্তু আশেপাশে সেরকম কিছুই নেই। জেকব, বললেন স্ক্রুজ। ভাই জেকব মারলে, দয়া করে আমাকে একটু শান্তির বাণী শোনাও। ওরকম কোনো বাণী আমার জানা নেই, বলল ভূত। তাছাড়া শান্তি অন্য রাজ্যে জিনিস, এবনেজার স্ক্রুজ। সেখানকার নিয়মকানুন, মানুষজন সবই আলাদা। সত্যি বলতে কি, রাজ্য যে চোখে দেখেনি তাকে বলে বোঝানো অসম্ভব। সেখান থেকে কিছু শাস্তি পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পাইনি বলেই চলে। কোথাও থাকতে পারি না আমি, বিশ্রাম নিতে পারি না এক দণ্ড। জীবনে কাউন্টিং হাউসের বাইরে যাইনি কখনো। ঘাড় গুজে শুধু বসে থেকেছি আর টাকা গুনেছি। এখন মেটাতে হচ্ছে তার দায়। ঘুরছি, শুধু ঘুরে বেড়াচ্ছি, এবং জানি না ক্লান্তিকর এই যাত্রা শেষ হবে কখন। গভীরভাবে চিন্তা করার সময় পকেটে হাত ঢুকিয়ে দেওয়া স্ক্রুজের চিরাচরিত অভ্যেস আজও তার ব্যতিক্রম হলো না। পকেটে হাত ঢুকিয়ে ভূতের কথার অর্থগুলো চিন্তা করতে লাগলেন তিনি, কিন্তু মাথা উপর দিকে তুললেন না, মেঝে থেকে উঠলেন না। কিছুক্ষণ পর বললেন, তোমার এই ভ্রমণ নিশ্চয়ই খুব ধীরগতির ছিল। কথাগুলো স্ক্রুজ বেশ নরম গলায় বললেও বলার ধরনটা ছিল পাকা ব্যবসায়ীর মতো। ধীরগতির, বলল ভূত। 7 বছর আগে মারা গেছো, বললেন স্ক্রুজ, আর তারপর থেকে শুধু ভ্রমণই করছো? হ্যাঁ, সারাটা সময়। কোনো বিশ্রাম নেই, কোনো শান্তি নেই, সেই সাথে চলেছে বিবেকের অন্তহীন দংশন। দ্রুত ভ্রমণ করছো? জানতে চাইলেন স্ক্রুজ। বাতাসের পাখায় ভর দিয়ে, জবাব দিল ভূত। তাহলে তো 7 বছরে অনেক দেশ ভ্রমণ করা কথা, চিবিয়ে চিবিয়ে বললেন স্ক্রুজ। কথায় বিদ্রুপের আভাস পেয়ে আবার ভয়ঙ্কর একটা হুঙ্কার ছাড়ল ভূতটা। তারপর এত জোরে বাজাতে লাগলো শেকলটা যে
খান খান হয়ে গেল রাতের স্তব্ধতা। স্ক্রুজ মনে মনে ভাবলেন, এখন যদি কোনো প্রহরী এসে উপদ্রবের দায়ে ভূতটাকে পাকড়াও করে নিয়ে যায়, তাকে মোটেই দোষ দেওয়া যাবে না। আরে নশ্বর মানুষের দল, চেঁচিয়ে উঠল ভূতটা, কিছুই জানো না তোমরা? একবারও ভাবো না কত বড় বড় শেকলে বাধা পড়ে আছো? মনে রেখো, একদিন সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। অবশ্য ভালো মানুষদের জন্য এটা কোনো চিন্তার কারণ নয়, তারা বরং অনন্তকাল সুখে থাকার জন্য দুদিনের এই পৃথিবী ছেড়ে যেতে পারলেই বাঁচে। সমস্যা হলো তোমার কিংবা আমার মতো মানুষদের নিয়ে। আমরা কখনোই ভাবি না জীবন মাত্র একটাই, আর সেই জীবনে ভুল করলে পরে হাজার আফসোস করেও কোনো লাভ হবে না। ভুল করেছি আমি, হ্যাঁ ভুল করেছি সারাটা জীবন ধরে, কিন্তু তোমার আফসোসের কোনো কারণ তো দেখতে পাচ্ছি না জেকব, বললেন স্ক্রুজ। ব্যবসায়ী হিসেবে বেশ সফল ছিলে তুমি। ব্যবসা? হাত মোচড়াতে মোচড়াতে আবার চেঁচিয়ে উঠল ভূতটা। ব্যবসা করেছি মানুষকে নিয়ে, দয়া, ক্ষমা, দান, পরোপকার, এসব সদ্গুণগুলোকে পর্যন্ত ব্যবহার করেছে ব্যবসায়িক স্বার্থে। হায়রে দানশীলতা! যা দান করব তার 10 গুণ লাভ সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরেই কেবল খুলে গেছে আমাদের দানের হাত। ঝট করে সেগুলটা উঁচুতে তুলে ধরল ভূতটা, যেন ওটাই তার সমস্ত যন্ত্রণার মূল। পরক্ষণে সশব্দে ছেড়ে দিল মেঝের ওপর। বছরে এই সময়টাতেই আমার কষ্ট হয় সবচেয়ে বেশি, বলল ভূত। এই সময় আমার ছোটাছুটি সবচেয়ে বেড়ে যায়। মানুষের বাড়ি বাড়ি যাই, দেখি তাদের জীবনযাত্রা, কিন্তু কারো মুখের দিকে চোখ তুলে তাকাতে পারি না। কারণ জীবনে যা কখনোই পারিনি, এরা তা পারছে অনায়াসে। এক আত্মীয় যাচ্ছে আরেক আত্মীয়ের বাড়ি, এক বন্ধু যাচ্ছে আরেক বন্ধুর বাড়ি, এমনকি জ্ঞানী গুণী মানুষেরা পর্যন্ত কোনো রকম দ্বিধা না করে যাচ্ছে গরিবদের বাড়িতে। ভূতের আলোচনার বিষয়বস্তু মোটেই ভালো লাগলো না স্ক্রুজের। আরও কাঁপতে লাগলেন। শোনো শোনো, চেঁচিয়ে উঠল ভূত, আর খুব বেশিক্ষণ আমি থাকতে পারবো না এখানে। শুনবো, নিশ্চয়ই শুনবো, বললেন স্ক্রুজ, কিন্তু আমাকে এভাবে কষ্ট দিও না। এই রূপ ধরে আমার সামনে বসে থেকো না, তোমাকে অনুরোধ করছি। বুঝতে পারছি না কোন রূপে দেখা দিলে ভালো লাগবে তোমার। আমি অবশ্য দিনের পর দিন তোমার পাশে বসে থেকেছি, অদৃশ্য হয়ে থাকতাম বলে দেখতে পাওনি তুমি। কথাটা শুনেই গা ছমছম করে উঠল স্ক্রুজের। ভ্রু থেকে ঘাম মুছে ফেললেন তিনি। অনেকদিন থেকে ভেবেছি দেখা দিব তোমাকে, শেষমেশ আজকের রাতটাকেই বেছে নিলাম প্রায়শ্চিত করব বলে। দেখো এবনেজার, আজ আমি এখানে এসেছি তোমাকে সাবধান করে দিতে। এখনো সময় আছে, সাবধান হও। এমন কাজ করো না যাতে আমার ভাগ্য বরণ করে নিতে হয়। সাবধান না করে কি তুমি পারো? তুমি যে আমার বন্ধু ছিলে, বললেন স্ক্রুজ। ধন্যবাদ। একটা কথা বলে রাখি তোমাকে, বলল ভূত, পরপর 3টি ভূত আসবে তোমার বাড়িতে। কথাটা শোনার সাথে সাথে ভূতটার মতোই নিচের চোয়ালটা প্রায় বুকের উপর ঝুলে পড়ল স্ক্রুজের। বললেন, এতদিন পরে পুরনো বন্ধুর সাথে দেখা করতে এসেছো এরকম একটা কথা বলার জন্যে? হ্যাঁ, কিন্তু আমি ওদের সাথে দেখা করতে চাই না, বললেন স্ক্রুজ। উহ, দেখা তোমাকে করতেই হবে, ভূত বলল, নইলে নিজেকে শোধরাতে পারবে না। আগামীকাল রাতে যখন ঘন্টাটা একবার বেজে উঠবে, ঠিক তখনই এসে হাজির হবে প্রথম ভূত। একবারে সবগুলোকে হাজির করে ঝামেলাটা মিটিয়ে ফেলা যায় না জেকব, বললেন স্ক্রুজ। দ্বিতীয় ভূতটা আসবে পরশু রাতে, ওই একই সময়। তৃতীয়টা আসবে তার পরের রাতে। 12টার শেষ ঘন্টার রেশ মিলিয়ে যাবার আগেই এসে হাজির হবে সে। আমাকে আর খুঁজো না, পাবে না। তার চেয়ে বরং আরেকটা মুহূর্ত নষ্ট না করে নজর দাও নিজের দিকে। আমার পরিণতি তো চোখের সামনেই দেখলে। কথা বলতে বলতেই টেবিল থেকে রুমালটা তুলে নিয়ে আগের মতো মাথার সাথে বেঁধে নিল ভূতটা। রুমালটা হাতে নিলেই দেখা নিল মাথা নামিয়ে ফেলেছিলেন স্ক্রুজ। চোয়ালে চোয়ালে খট করে বাড়ি লাগার শব্দ কানে আসতে বুঝলেন বাধা শেষ। একটু পর সাহস করে মাথা তুললেন স্ক্রুজ।
দেখলেন সেগুলির খানিকটা ঘাড় তুলে নিয়ে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ভূতটা। স্ক্রুজের দিকে তাকিয়ে পিছাতে লাগলো ভূতটা। এক পা করে পিছায় আর একটু করে খুলে যেতে থাকে জানালা। এভাবে পিছাতে পিছাতে যখন জানালার কাছে গিয়ে পৌঁছল ভূতটা, জানালা দুটো পাল্লাই তখন হাট হয়ে খুলে গেছে দুদিকে। জানালার কাছে দাঁড়িয়ে স্ক্রুজকে কাছে যাবার ইশারা করল ভূতটা। সাথে সাথে এগোতে লাগলেন স্ক্রুজ। দু ধাপের মধ্যে পৌঁছতে হাত তুলে থামতে ইশারা করল মার্লের ভূত। স্ক্রুজ থামলেন। তবে তার এই থামার পেছনে ভূতের আদেশ যতটা না কাজ করেছে, তার চেয়ে অনেক বেশি কাজ করেছে ভয় এবং বিস্ময়। ভূতটা হাত তুলতেই তার কানে এসেছে একটা গোলমালের শব্দ। একসাথে যেন এগিয়ে আসছে অনেকগুলো লোক। কান পাততে পাততে স্ক্রুজ বুঝতে পারলেন বিলাপ করছে তারা, বুক চাপড়াচ্ছে অনুশোচনায়। কিসের এত দুঃখ তাদের? ঠিক বুঝতে পারলেন না। স্ক্রুজের মনে হলো এই দুঃখের সাথে যেন মিশে রয়েছে অভিযোগ, আর সেই অভিযোগ নিজেরই বিরুদ্ধে। ভূতটাও কান পেতে শুনল সেই শব্দ, তারপর চিৎকার করে যোগ দিল বিলাপে। কিছুক্ষণ পর উড়ে উঠে জানলা দিয়ে বেরিয়ে গেল সে। দেখতে দেখতে মিশে গেল হিমেল রাতের অন্ধকারে। এতক্ষণে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন স্ক্রুজ। এবারে আর কৌতূহল দমন করতে পারলেন না। ছুটে গেলেন জানালার ধারে। সামান্য ঝুঁকে পড়ে দৃষ্টি মেলে দিলেন বাইরে। অবাক হয়ে দেখলেন রাতের আকাশ ভরে গেছে ভূতে। এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে তারা, যেন শান্তি পাচ্ছে না কোথাও। আর এই ছোটাছুটির সময় এক মুহূর্তের জন্য চুপ করে থাকতে পারছে না। বিলাপ করছে, গোঙাচ্ছে। মার্লের ভূতের মতোই একটা করে শেকল বাঁধা রয়েছে প্রত্যেকের কোমরে। শুধু এক জায়গায় কয়েকটা ভূত বাঁধা রয়েছে একই শেকলে। বেঁচে থাকতে এই কজন খুব সম্ভবত সরকারি কর্মচারী ছিল। অন্তত একজন হলেও মুক্ত আছে কিনা সেটা দেখার জন্য চারপাশে আরেকবার ভালো করে নজর বুলালেন স্ক্রুজ। নেই। বেশ কয়েকটা ভূতকে চিনতে পারলেন স্ক্রুজ। বেঁচে থাকতে ওদের সাথে পরিচয় ছিল তার। বিশেষ করে সাদা ওয়েস্টকোট পরা একটা বুড়ো ভূতকে চিনতে খুব ভালোভাবে। বিশাল একটা লোহার সিন্দুক বাঁধা রয়েছে তার গোড়ালির সাথে। ছোট্ট একটা বাচ্চা নিয়ে বাড়ির দরজার সামনে বসে আছে দুস্থ এক মহিলা। তাকে সাহায্য করার জন্য অস্থির হয়ে উঠেছে ভূতটা, কিন্তু না পেরে কাঁদছে করুণ সুরে। স্ক্রুজ এবার পরিষ্কারভাবে বুঝতে পারলেন ভূতগুলোর বিলাপের কারণ। যে কোনোভাবেই হোক মানুষকে সাহায্য করতে চাইছে তারা, কিন্তু পারছে না। বেঁচে থাকতে যে কাজটা তারা অনায়াসে করতে পারত, মরার পরে সেই শক্তি হারিয়ে ফেলেছে চিরতরে। আরও বেশ কিছুক্ষণ কেটে গেল এভাবে। তারপর ভূতগুলো হারিয়ে গেল কুয়াশায়, নাকি কুয়াশায় ঢেকে ফেলল তাদের। স্ক্রুজ ঠিক বুঝতে পারলেন না, কিন্তু তাদের কণ্ঠ আর শুনতে পেলেন না তিনি। চোখ রগড়ে আবার তাকালেন তিনি সামনের দিকে। রাত বয়ে চলেছে কোটি বছরের পুরনো সেই রাতের মতো। জানালা বন্ধ করে দিলেন স্ক্রুজ। তারপর যে দরজা দিয়ে ভূত ঢুকেছিল সেটা পরীক্ষা করে দেখলেন। নিজের হাতে যেভাবে লাগিয়েছিলেন এখনও ঠিক সেভাবেই লাগানো রয়েছে তালা দুটো। ছিল খোলা নেই। তিনি কেবল বলতে চাচ্ছিলেন যত সব, কিন্তু কি যেন মনে করে আর বললেন না। হঠাৎ ভীষণ ক্লান্তি পেয়ে বসল তাকে। সেটা সারাদিনের খাটুনির জন্য, নাকি ভূতের দল দেখে, নাকি ভূতটার সাথে কথা বলে, অথবা গভীর রাতে, স্ক্রুজ ঠিক বুঝতে পারলেন না। সোজা বিছানার দিকে এগিয়ে গেলেন তিনি। কাপড় চোপড় না ছেড়েই এলিয়ে দিলেন শরীরটা এবং মুহূর্তের মধ্যেই তলিয়ে গেলেন ঘুমের গভীরে। ঘুম ভাঙতেই স্ক্রুজ দেখলেন ঘরটা ছেয়ে আছে অন্ধকারে। সেই অন্ধকার এত গাঢ় যে কোথায় দেয়াল আর কোথায় জানালা ঠাহর করা যায় না। চোখ বড় বড় করে অন্ধকার ভের করতে চাইলেন, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক এই সময় বেজে উঠল আশেপাশে কোনো গির্জার ঘড়ি। একে একে সে কি ঘন্টার 4টের সংকেত জানালো ঘড়িটা। সুতরাং ঘণ্টাধ্বনি শোনার জন্য কান খাড়া করলেন স্ক্রুজ। তাকে চরম বিস্মিত করে বেজে চলল ভারী ঘণ্টাটা। ষষ্ঠ ঘণ্টার পরে পড়ল সপ্তম, তারপর অষ্টম। এভাবে বাজতে বাজতে 12টায় গিয়ে থামল। 12টা! চমকে উঠলেন স্ক্রুজ। তিনি তো ঘুমিয়েছেন রাত 2টার পরে।
নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে ঘড়িটা। তুষারখণ্ড ঢুকে পড়েছে ওটার ভেতরে। তা না হলে 12টা বাজবে কিভাবে? এমনভাবে ভ্রুকুটি করলেন স্ক্রুজ যেন পৃথিবীতে ওটার চেয়ে খারাপ ঘড়ি আর একটাও নেই। তারপর স্পর্শ করলেন নিজের রিপিটারের স্প্রিং। ইচ্ছে করলে এই ঘড়িটাতে ঘন্টার সংকেতে পুনরাবৃত্তি করানো যায়। পরপর 12 বার কেঁপে উঠল স্প্রিংটা। কিন্তু তা কি করে হয়? আপন মনে বলে উঠলেন স্ক্রুজ। পুরো একটা দিন এবং সন্ধ্যা পার করতে রাত 12টা পর্যন্ত ঘুমানো কি সম্ভব? এখন দুপুর 12টা বাজে, সেটা ভাবারও উপায় নেই। পূর্ণ সূর্যগ্রহণ হলেও চারপাশে তো অন্ধকার হবে না। ভাবতেই স্বতন্ত্র হয়ে উঠলেন তিনি। বয়স হয়েছে, ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছেন না তো? বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন স্ক্রুজ। সোজা ছুটে গেলেন জানালার দিকে। তুষারপাতের ফলে অচ্ছন্ন হয়ে আছে জানালার কাজ। ড্রেসিং গাউনের হাতা দিয়ে মুছতে কিছুটা পরিষ্কার হলো। চোখ তীক্ষ্ণ করে বাইরে দেখার চেষ্টা করলেন তিনি, কিন্তু ভারী কুয়াশা ভেদ করে চোখ চলল না। শুধু অনুভব করলেন ভীষণ ঠান্ডা পড়েছে। এবারে কান পাতলেন, কিন্তু লোক চলাচল কিংবা কোলাহলে কোনো শব্দ পেলেন না। অথচ দুপুর 12টা হলে এসব শব্দ কানে আসার কথা। অর্থাৎ সত্যিই এখন তাহলে রাত 12টা। ধীরে ধীরে হেঁটে গিয়ে স্ক্রুজ আমার গা এলিয়ে দিলেন বিছানায়। রাজ্যের চিন্তা ভিড় করে এলো মনে। বারবার নানা দৃষ্টিকোণ থেকে আজকের ব্যাপারটা চিন্তা করলেন তিনি, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। যতই চিন্তা করলেন ততই হতভম্ব হলেন, আর যতই চিন্তা করবেন না বলে ঠিক করলেন ততই আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন। মার্লির ভূত তাকে চূড়ান্ত অতিষ্ঠ করে ছাড়ল। বারবার গোড়া থেকে ব্যাপারটা ভাবতে লাগলেন স্ক্রুজ। সত্যি কি মার্লের ভূত তার সামনে এসে কথা বলেছিল, নাকি পুরো ব্যাপারটা একটি দুঃস্বপ্ন? এ নিয়ে আরো একটু চিন্তা করবেন না বলে যতই ইচ্ছে শক্তি খাটাতে লাগলেন, স্ক্রুজ ততই প্রবল শক্তিতে বারবার ছুটে আসতে লাগলো সেই একই চিন্তা। ব্যাপারটা কি স্বপ্ন নাকি অন্য কিছু? একরকম আচ্ছন্নের মতো পড়েছিলেন স্ক্রুজ। হঠাৎ সচকিত হয়ে উঠলেন 1.25 ঘন্টার সংকেত শুনে। 12টার পরে 1.25 ঘন্টা, অর্থাৎ 1:45 বাজে, ভাবলেন স্ক্রুজ। প্রায় সঙ্গে সঙ্গেই তার মনে পড়ল একটা সময় তো প্রথম ভূতটার আসার কথা। আর ঘুমানোর চেষ্টা করে লাভ নেই বুঝতে পেরে এই 15টা মিনিট শেষ হবার অপেক্ষা করতে লাগলেন স্ক্রুজ। কিন্তু সময়টুকু এতই দীর্ঘ মনে হতে লাগলো যে অন্তত দুবার স্ক্রুজ ভাবলেন হয়তো ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তার অজান্তেই অনেক আগেই বেজে গেছে একটা। এরকম দ্বিধায় দুলতে দুলতে হঠাৎ তার কান ভেসে উঠল ঘড়ির শব্দ। ডিং ডং। সিকি ঘন্টা, মনে মনে বললেন স্ক্রুজ। ডিং ডং। আধ ঘন্টা, বললেন স্ক্রুজ। ডিং ডং। 1.25 ঘন্টা, বললেন স্ক্রুজ। ডিং ডং। এই তো ঘন্টা পড়ল। বিজয়ী গলা বললেন স্ক্রুজ। কিন্তু ভূত টুত কিছুই তো দেখছি না। কথাটা স্ক্রুজ বলে ফেলেছিলেন ঘন্টা পড়ার আগেই, সুতরাং কথা শেষ হবার প্রায় সাথে সাথেই ভেসে উঠল একটা মাত্র গম্ভীর বিষণ্ণ ঘণ্টাধ্বনি। দপ করে তীব্র একটা আলো জ্বলে উঠল ঘরের ভেতরে। আর ঠিক তখনই কে যেন টান দিল বিছানার চাদর। হ্যাঁ, স্ক্রুজ একটু নড়েননি। তবু সরে গেল বিছানার চাদর। পরিষ্কার বোঝা গেল চাদরটা ধরে টান দিল কেউ। ব্যাপারটা কি দেখার জন্য এক হাতে ভর দিয়ে উঠে বসতেই স্ক্রুজ দেখতে পেলেন ভূতটাকে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মুহূর্তে ঘুমের রেশটুকু উধাও হয়ে গেল স্ক্রুজের। চোখ বড় বড় করে চাইলেন তিনি। ভূতের চেহারাটা অদ্ভুত। প্রথম দৃষ্টিতে মনে হয় মুখটা যেন কোনো শিশুর, পরক্ষণে মনে হয় ওটা বুড়ো মানুষের মুখ। আরো ভালো করে দেখলে মনে হয় মুখটা বুড়োরই, কিন্তু অতি প্রাকৃত কোনো মাধ্যমের ভেতর দিয়ে দেখার জন্য আকারের হ্রাস পেয়ে শিশুর মতো লাগছে। লম্বা ঘন সাদা চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে নিচের দিকে। চুল দেখে মনে হয় বয়সের কারণে পেকে গেছে, অথচ একটা বলি রেখাও নেই মুখে। সুন্দর মসৃণ চামড়া। হাত দুটো বেশ লম্বা আর পেশিবহুল, যেন এই হাতে একবার আটকা পড়লে আর ছাড়া পাবার কোনো উপায় নেই। পা দুটো এবং পায়ের পাতা অত্যন্ত চমৎকার। পরনে দুধ সাদা একটা টিউনিক,
কোমরে চকচকে একটা বেল্ট, হাতে হলির মতো একটা ডাল ধরে আছে সে। সাজসজ্জার মধ্যে একটা জিনিসই একটু বেখাপ্পা, আর সেটা হলো তার পোশাকের এখানে সেখানে আটকে রাখা ফুলগুলো। এখন শীতকাল, অথচ তার পোশাকে শোভা পাচ্ছে গ্রীষ্মের ফুল। তবে সবচেয়ে বেশি অবাক হতে হয় তার মাথার দিকে তাকালে। কপাল থেকে বিচ্ছুরিত হচ্ছে উজ্জ্বল একটা আলো, যে আলোয় আলোকিত হয়ে উঠেছে ঘরের একটা পাশ। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় আলোটা সে ব্যবহার করে শুধুমাত্র প্রয়োজনের সময়। একটা টুপি গোজা আছে তার বাহুর নিচে, ব্যবহার করতে না চাইলে ওই টুপি দিয়ে আলোটা ঢেকে রাখে সে। আরও বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর স্ক্রুজ বললেন, নির্দিষ্ট কোনো আশ্চর্যজনক নির্দিষ্ট ভূতটার চেহারা কিংবা পোশাক আশাকে নেই, বরং তার সব কিছুতে আছে অবাক হওয়ার মতো ব্যাপার। এই যেমন এতক্ষণ সবচেয়ে আশ্চর্য লাগছিল অসময়ের ফুল আর কপালের আলোটাকে, অথচ এখন সে আলো আবার বিদ্যুতের মতো চমকাতে শুরু করেছে। থেকেই পড়ছে এখানে, থেকেই ওখানে। কখনো মনে হচ্ছে ভূতটার একটা মাত্র হাত, কখনো মনে হচ্ছে একটা মাত্র পা, একবার মনে হয় 20টা পা, আবার পরক্ষণেই দেখা যাচ্ছে 2টো পা। হঠাৎ দেখা যাচ্ছে মাথা নেই, আবার মনে হচ্ছে শুধু মাথা আছে, শরীর নেই। অবশ্য দেহের একটা মাত্র অংশে আলো পড়ে বাদ বাকি সমস্তটুকু আধারে থাকাতেই এমনটা মনে হচ্ছে। অবাক এই দৃশ্য চলতে চলতেই হঠাৎ করে আবার স্বাভাবিক হয়ে গেল আলোটা। দৃষ্টিগোচর হলো ভূতটার সম্পূর্ণ শরীর। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আজ ছিল এর 2য় পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সবার সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।